আমি জানতে চাই আসলে হচ্ছেটা কি ক্যান্টনমেন্ট গুলোতে, এবং এই যে বিচার প্রক্রিয়ার নামে যে কাজগুলো এখন হচ্ছে এই নিয়ে প্রতিক্রিয়াটি কি হচ্ছে আপনাদের কমিউনিটিতে? ধন্যবাদ। আমি আসলে আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আপনার যে প্রারম্ভিক বা সূচনা যে বক্তব্য, সেখানে তিনটা বিষয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। প্রথমত হচ্ছে, এখানে কোনো গোলাম আজম হোক বা যে আজম হোক, কারো কোনো রিটায়ার্ড কোনো অফিসারের নির্দেশনায় বা প্রভাবে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হচ্ছে না বা হওয়ার কোনো সুযোগ নাই বা সম্ভাবনাও নাই। এটা একবারে দূর একটা কল্পনার বিষয়। নাম্বার 3 হচ্ছে যেটা সেনাবাহিনীর মধ্যে বিভক্তির কথা যেটা বললেন, বিভিন্ন ধারায় বিভক্ত, এটাও এখানে প্রশ্নই আসে না। কারণ হচ্ছে সেনাবাহিনী একটা একেবারে কঠোরভাবে সংবিধিবদ্ধ, আইন দ্বারা বিধিবদ্ধ একটা সংস্থা। সেখানে প্রতিটি পদক্ষেপ সেনা অফিসার বা সেনা সদস্য, সামরিক বাহিনীর সদস্যরা আইন দ্বারা এখানে একেবারেই পুরাপুরি ভাবে বিধিবদ্ধ, একটাই কমান্ডে তারা চলে এবং তার ইয়ের মাধ্যমে, সেনা প্রধানের মাধ্যমে, তারপরে যারা জেনারেল অফিসার কমান্ডিং যারা আছেন তাদের মাধ্যমে, এরপরে ব্রিগেড কমান্ডাররা আছে, এরপরে ব্যাটালিয়ন কমান্ডাররা আছে, এভাবেই এটা স্ট্রাকচার একেবারে এইভাবেই সেই রকমই আছে। তো সুতরাং এখানে যে কমান্ড সেটা সেন্ট্রালি আসে, এটা পিরামিড টাইপের, উপর থেকে নিচের দিকে সব কমান্ড গুলো আছে। সেখানে কারো ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই। সুযোগ যদিও থাকে তখন সেটা অন্য অভিধায় চলে যায় এবং সেটা অন্য ব্যবস্থায় যায়। সেই ধরনের এখনো আর অস্থিরতার কথা, সেনানিবাসে অস্থিরতা এটা কখনো এটা পরিমাপযোগ্য নয়, স্থিরকে অস্থির। এবং আমরা জানি যে সেনাবাহিনীতে সেনা গ্যারিসন গুলো স্থির এবং অচঞ্চল। ইভেন কি দেশের এরকম পরিস্থিতিতেও আমি বলবো, আমি কিছুদিন আগে একটা লেখায় লিখেছিলাম, এক অস্থির সময় বাংলাদেশের এক অস্থির সময়ে স্থির সেনাবাহিনী। কিন্তু এখন দুর্ভাগ্য হচ্ছে বেশ কিছুদিন পরে এসে আজকে যেমন বিভিন্ন যে আপনি এখন আপনার প্রশ্নটাতে আসছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন সামাজিক মাধ্যম আছে, সামাজিক মাধ্যমের একেবারেই যেখানেই যান আপনি, যখনই দেখবেন একটু করে হাত নাড়লেই এটা হলো, ওটা হলো, ওটা হলো, ওটা হলো, বিভিন্ন টাইপের সেখানে নানা জনের নানা মত, নানা ধরনের কথাবার্তা, এবং মানুষ সেগুলো দেখে মানুষের মধ্যে এক ধরনের তাদের মধ্যে নানা ধরনের আলাপ আলোচনা, রাস্তাঘাটে বা চায়ের দোকানে ঝড় তোলা চায়ের মধ্যে, বা আপনি যে বললেন স্পর্শকাতর বিষয় হওয়াতে সংবাদপত্রগুলো হয়তো সেভাবে সেখানে হাইলাইট করছে না, জিনিসগুলোকে সামনে আসছে না। সেটা সামনে আসার অবকাশ সৃষ্টি হয়েছে এজন্য যে হঠাৎ করে আইসিটি যেটা আছে, ইন্টারন্যাশনাল যে কোর্ট ট্রাইব্যুনাল, যেটা ফর ক্রিমিনাল অফেন্স যেটাকে করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য যে কোর্ট করা হয়েছে, সেই কোর্ট থেকে একটা পরোয়ানা আমি বলবো জারি করা হয়েছে। সেখানে 25 জন সেনা কর্মকর্তা সেখানে নাম আছে, তার মধ্যে 15 জন সার্ভিং আর 10 জন রিটায়ারমেন্টে যাচ্ছেন। 10 জনের মধ্যে একজন এলপিআর আমরা বলি, অর্থাৎ অবসর পূর্বকালীন প্রস্তুতি যে ছুটি, সেটা ছুটির মধ্যে আছে। এখানে যেগুলি প্রশ্ন আসছে, অতীতে কখনো কোনো বেসামরিক আদালতে সামরিক কর্মকর্তাদের কোনো ধরনের বিচারের মুখোমুখি সার্ভিং তো নয়, যারা রিটায়ারমেন্টে যান তাদেরও 1 বছর পর্যন্ত তারা সামরিক আইনের অধীনে থাকে। তো সেখানে যদি সেরকম কোনো কিছু হয়, সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায়, সেটা সেনা আইন দ্বারাই আপনার তারা বিচারের মুখোমুখি। যেমন আজকে আমি একটা জিনিস দেখেছি, সেটা এখানে রেফারেন্স হিসেবে বা উদাহরণ হিসেবে আনতে পারি। এক সময়ে আপনি হয়তো মনে আছে আপনার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন উনি তখন হয়তো অধ্যাপকই ছিলেন, শামসুজ্জোহা। উনি 69-এর গণ আন্দোলনের সময় উনি পাকিস্তান সামরিক বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন। তো সেই সূত্রে সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপনার ভাইস চ্যান্সেলর ছিলেন শামসুল হক, পরে উনি পররাষ্ট্রমন্ত্রীও হয়েছিলেন। শামসুল হক সাহেব পাকিস্তানের যতগুলি বিশ্ববিদ্যালয় আছে সবগুলি বিশ্ববিদ্যালয়ে
তিনি নাকি একটা চিঠি লিখেছিলেন সব ভাইস চ্যান্সেলরদের কাছে যে আমার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে সামরিক বাহিনী গুলি করে হত্যা করেছে, সেটার বিচারের জন্য সব ভাইস চ্যান্সেলরকে তাদের স্ব স্ব স্থান থেকে এটার জন্য প্রতিকার কি হয় বা বিচার কিভাবে পাওয়া যায় সেটার ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো এটা আমি পড়েছি, যিনি ওখানে তখন রাওয়ালপিন্ডি পাকিস্তান যেহেতু জিএসকিউ অবস্থিত, সেখানের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার সাথে আরো কয়েকজনকে নিয়ে ওনারা তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তিনি তখন ফিল্ড মার্শাল আইয়ুব খানের কাছে গিয়েছেন এবং তারা যখন বললেন ঘটনাটা উনি শুনেছেন। এটা লিখেছেন যিনি ওই প্রতিনিধি দলের একজন সদস্য, তার লেখা থেকে বললাম। উনি বলেছেন যে ইয়েস, I cannot hand over my officer to any civil court because we are having the existing military act, rules and army act এবং আর্মি রেগুলেশন এগুলো আছে। তো তার মাধ্যমে যদি বিচার করতে হয় সেখানেই বিচার করা যাবে, কিন্তু অন্য কোথাও আমার কোনো সেনাবাহিনীর অফিসারকে অন্য কোনো আদালতের মুখোমুখি বা সুপর্দ করা এটা সম্ভব নয়। এই একটা। আর দ্বিতীয়ত আমার আরেকটা কথা মনে আছে, এটা আমি জানি না আমার ভুল হলেও এটা আমি বলবো যে হয়তো আপনি শুধরাই দিতে পারবেন। সেটা যখন জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পরপরই সেনা অফিসারদের অনেকেরই কোর্ট মার্শালে আপনার ফাঁসি দেওয়া হয়েছে এবং তাদের ফাঁসি কার্যকর হয়েছে। তখন আমার এখনো স্পষ্ট মনে আছে, যদিও আমার আমি ছাত্র, তখন আপনার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এরকম আমাদের প্রথিত যশা যারা আইনজীবী ছিলেন, তারা সবাই আমাদের সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করেছিলেন, রিট করেছিলেন। সেখানে তখন জাস্টিস শাহাবুদ্দিন ওয়াজ দ্য চিফ জাস্টিস। ওনার ফুল বেঞ্চে ওনার রিটটা, ওই পিটিশনটা উনি হিয়ারিং এর জন্যই নেন নাই। উনি বলছেন দিস কোর্ট ক্যানট হিয়ার দ্য পিটিশন, কারণ আর্মি অ্যাক্ট ইজ নট আন্ডার দ্য, এই কোর্টের অধীনে নয়, মানে এই আইনের অধীনে নয়, এটা সেপারেট একটা আইনের মাধ্যমে সামরিক বাহিনী পরিচালিত হয় এবং সেখানেই বিচারের তাদেরকে যে বিচার আচরণ আছে সেটার এখানে আপিল যোগ্য নয়। এটা যদি সত্য হয়ে থাকে তাইলে এখন বর্তমানে যে কথাগুলো আসছে, যদিও এখনো বলা হয় নাই, যে পত্রপত্রিকায় এটা দেখেছি আমরা, সেটা হচ্ছে যে তাদেরকে সোপর্দ করার কথা বলা হয়েছে। ইভেন কি সার্ভিং 15 জন অফিসার যারা আছে সেটা তাদেরকেও বোধহয় 22 প্রথম আলোতে না কোন একটা পত্রিকায় দেখলাম যে 22 তারিখের মধ্যে তাদেরকে ওখানে সোপর্দ করার জন্য বলা হয়েছে। বা আবার আইসিটি যিনি চিফ প্রসিকিউটর আছেন তিনি এমনও বলে দিয়েছেন যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তারা কেউ চাকরিতে থাকতে পারবে না। তো এইসব জিনিসগুলো এখন স্পষ্টীকরণের বিষয়, এগুলি স্পষ্ট করতে হবে। এই কারণে এটা আমাদের ভুললে চলবে না। বাংলাদেশ সেনাবাহিনী, আমি সেটা সামরিক বাহিনী বলতে আর্মি, নেভি, এয়ারফোর্স সবার কথাই বলছি, তারা তাদের যে অবস্থান সেটা একটা বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থান আছে, তবে আইনের ঊর্ধ্বে নয়, সংবিধানের ঊর্ধ্বে নয়। কারণ মর্যাদাপূর্ণ অবস্থান এই কারণে আমরা বলি যে এই সংস্থা লাস্ট রিসোর্ট আমরা বলি ফর সেফগার্ডিং সভরেনিটি, একটা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে এই সামরিক বাহিনী। তো সামরিক বাহিনীর বিষয়ে যে কোনো বিষয়ে এটা অত্যন্ত, আপনি শুরুতেই বলেছেন, স্পর্শকাতর বিষয়। তো যেহেতু স্পর্শকাতর বিষয়, এগুলি স্পষ্টীকরণের আগে কিভাবে বিচার হবে, যেমন আমরা নর্মাল যে বিচার সামরিক বাহিনীতে যেটা হয় সেটা হচ্ছে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সে অভিযোগটাকে আপনার সেটাকে প্রমাণ করার জন্য প্রথমে একটা কোর্ট অফ ইনকোয়ারি হয়, তদন্ত আদালত হয়। তদন্ত আদালত সেটাকে যদি মনে করে, সেখানে তাদের তদন্ত আদালতের দুটা পোর্শন, মেইন দুটা ওখানে পোর্শন থাকে। একটা হচ্ছে উদ্ঘাটিত তথ্যাবলী অর্থাৎ ফাইন্ডিংস, সেটার উপরে বেস করে একটা ওপিনিয়ন অফ দ্য কোর্ট, মতামত অবলিক সুপারিশ। তার উপরে যদি হয় তখন সেটাকে সামারি অফ এভিডেন্স হয়। তারপরে যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে তখন যে যার ক্ষমতা যতটুকু আছে, ওয়ারেন্ট এ আছে, ওয়ারেন্ট বি হোল্ডার আছে, অফেন্সের উপর ভিত্তি করে, তার অভিযোগের উপর ভিত্তি করে, সেটা কি প্রমাণিত হয়েছে তার উপর ভিত্তি করে সেভাবে তার জন্য কোর্ট কনভেন্ট করা হয়। তো সেখানে কোর্টে গেলে পরে
সেখানে তাকে সে কি দোষী না নির্দোষ সেটা কোর্ট প্রশ্ন করে, প্রশ্নের মাধ্যমে দোষী যদি স্বীকার করেন যে আমি দোষী, তাইলে তো সেখানেই বিচার কিভাবে হবে সেটা তারাই সিদ্ধান্ত দেয় কি তার জন্য হবে। আর যদি সেখানে নির্দোষ দাবি করেন, তাহলে যেখানে সাক্ষ্য প্রমাণ, সেখানে দুইটা সাইড থাকে, নর্মাল কোর্টের মতো আমাদের দেশে যে আদালত আছে সে একই আদালতের মতো, একদিকে ডিফেন্স সাইড থাকে, আরেকদিকে প্রসিকিউশন থাকে। ডিফেন্স সাইড চেষ্টা করে তার যে অভিযুক্ত, তার যার পক্ষে সে লড়ছে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য। স্বাভাবিক আমাদের যে আদালতগুলো আছে আমাদের দেশে, বা প্রসিকিউশন চেষ্টা করে যে অভিযোগ আনা হয়েছে সেটাকে প্রমাণ করে দোষী যাকে আদালতে হাজির করা হয়েছে তাকে সাজা নিশ্চিত করার জন্য। সো এইভাবে একটা সিস্টেমের মাধ্যমে এটা হয়। এখানে আরো একটা জিনিস আছে, সেটা আমি জানি না এখানে কিভাবে প্রযোজ্য হবে। সেটা আর্মি হেডকোয়ার্টারও জ্যাক ব্রাঞ্চ বলে একটা ব্রাঞ্চ আছে, আইন, অর্থাৎ যারা আইনগত ব্যাখ্যাগুলি দেখেন, আইন দেখেন, সেনা আইনগুলো দেখেন, এই যে কথাগুলি বলছি এই প্রসিডিওর গুলো তারাই দেখেন, তারা এটা আরো বেশি করে ভালো বলতে পারবেন। তো আমাদের সাধারণ জ্ঞান, চাকরি সূত্রে যে জ্ঞানটুকু আছে সেটা থেকে বলতে পারি যে ধরেন আফটার রিটায়ারমেন্ট এলপিআর এ চলে যাওয়ার পরেও, শেষ করার পরেও 1 বছর পর্যন্ত একজন সামরিক বাহিনীর অফিসার সামরিক আইনের অধীনে থাকেন। এর ভিতরে কোনো যদি তার কোনো অপরাধ হয় সেটা সামরিক আইনেই তার বিচার হয়। আর 2 নম্বর হচ্ছে এরপরে চলে গেলে সেগুলো বেসামরিক আদালতেই বিচার হয়। আর সামরিক তো যারা সার্ভিং তাদের ব্যাপার তো আরো আলাদা, কিন্তু 1 বছর পর্যন্ত আপনার রিটায়ারমেন্টে যাওয়ার পরেও 1 বছর পর্যন্ত সামরিক আইনের অধীনেই থাকেন। তো এখানে যেগুলো এই যে আইসিটির মাধ্যমে যেগুলো এখন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে যেসব জিনিস, সেগুলোকে এখন যারা প্রখ্যাত আইনজীবীরা আছেন, আমার মনে হয় সংবিধান বিশেষজ্ঞরা আছেন, আমাদের সেনাবাহিনীর যে একটা ডিপার্টমেন্ট আছে, বা অনেকজন যারা এসব ব্যাপারে সিদ্ধান্ত দেবেন, যারা এসব ব্যাপারে নীতি কৌশল, বা যারা যাদের জন্য দর্তব্য, যারা এটা বিবেচ্য যাদের জন্য, তারা এসব ব্যাপারে যথাযথ ব্যাখ্যার মাধ্যমে হয়তো ব্যবস্থা গ্রহণ করবে। তবে একটা জিনিস এটা মনে রাখতে হবে, এই যে আপনি বললেন যে এটা স্পর্শকাতর একটা বিষয়, এটা একেবারেই আপনি সবাইকে একেবারে স্বীকার করতে হবে, এটা একটা অতীব স্পর্শকাতর বিষয়। সেটাকে জাতি হিসেবে এমন কিছু আমরা যেন করে না বসি, এটা হয়তো অনুভূতি প্রবণ হয়ে বা ইমোশনাল হয়ে বা কারো প্রতি একেবারে বিরাগের বশবর্তী হয়ে বা অনুরাগের বশবর্তী হয়ে এগুলো যেন আমাদের পেয়ে না বসে। যেন এটা মনে রাখতে হবে, সামরিক বাহিনী আমাদের জাতীয় সম্পদ, সামরিক বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক, এখানে ছেলে খেলার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আপনি মোটামুটি একটা আইনি ব্যাখ্যা মোটামুটি একটা দিয়েছেন, কিন্তু আমি যতটুকু জানি একেবারেই বলে ফেললাম এটা, কারণ এখানে প্রশ্ন করে আমি আপনাকে একটু বলি এটা এমন একটা স্পর্শকাতর বিষয়, এটা যদি যেন এটা কোনো অনেকগুলো জিনিস আছে, যেমন আদৌ কি তাদেরকে হেফাজতে আনা হয়েছে নাকি অ্যাটাচ করা হয়েছে, তারা কি আসলেই তারা কি কোর্ট মার্শাল সামরিক আইনে তাদের বিচার হতে যাচ্ছে নাকি তাদের আইসি, এখানে এই জন্য এখনো এটা প্রিমেচিওর, এটার উপরে কথা বলার জন্য। আজকে তো আইএসপিআর থেকে একটা ব্রিফিং দিয়েছে, সেখানে তারা বলেছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, সেই কারণে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এই আইনের ঊর্ধ্বে নয় কথাটার মধ্যেও আপনি ব্যাখ্যা চাইতে পারেন, সেটা হচ্ছে সেই আইন কি সামরিক আইনের মাধ্যমে, আইন তো দুইটাই আছে, বেসামরিক আইন আইসিটির একটা আইন আছে, আবার সামরিক আইন আছে। এখন প্রশ্ন আসছে আইএসপিআর যেটা বলেছে আইনের ঊর্ধ্ব নয় মানে হচ্ছে সামরিক আইন, আমি তো পদে পদে সামরিক আইন, প্রতিটা পদে কিচ্ছু বলবো না, কারণ সেকশন 55 বলে একটা অ্যাক্ট আছে আমাদের সামরিক আইনে, কিচ্ছু করা লাগবে না আপনার, ওই কিচ্ছু ছাড়াও কোনো অভিযোগ প্রমাণিত না তো হলেও আপনাকে সেকশন 55 দিয়ে একটা বিচারের মুখোমুখি করা যায়। সেটার অর্থ হচ্ছে আমাকে বলা হবে তুমি এই শার্টটা কেন পরেছো, এটা তো ঠিক হলো না শার্টটা, আমি যদি বলি যে না আমার শার্ট তো ঠিক আছে স্যার, এই ইউ আর হ্যাভিং দ্য অ্যাটিটিউড অফ আর্গুইং, এটাতে আপনাকে ওই সেকশনে আপনাকে দিয়ে আপনাকে বিচারের মুখোমুখি করা যাবে। এখন কথা হচ্ছে যে এটাও ব্যাখ্যার ব্যাপার, এটা কি উনি আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটা তো বাস্তব সত্য, আইনের ঊর্ধ্বে নয়, বরং সামরিক আইন অনেক বেশি করা, এখানে ফাঁক ফোকর রাখা হয় নাই, আপনি এই আইন যাবেন তো ওই আইনে পড়বেন, এই আইন থেকে এই আইনে পড়বেন, এখানে আপনার চুন থেকে পান থেকে চুন খসানো কষতে পারবে না। তাহলে আইএসপিআর কি
এখন বেসামরিক আইনের কথা বলেছেন না আইনের সামরিক আইনের কথা বলেছেন, এই বিষয়টাও আমাদের কাছে স্পষ্ট নয়। এগুলো যত দিন যাবে তখন স্পষ্ট হবে, তখন Right. এগুলো নিয়ে মানুষ কথা বলতে পারবে। রাইট, আসলে তাদের মানে এই ব্রিফিং এ যত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি তো করার মতো কেউ আছে কিনা আমি জানি না, করার লোক থাকলেও মানে সাংবাদিকরা থাকলেও উত্তর পাওয়া যাবে কিনা তাও আমি জানি না। যে কারণে সঙ্গত কারণে প্রশ্ন আসে, তারা যখন বলছেন যে এই 15 জন কর্মকর্তাকে 10 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে আজকে রাতে, তো প্রশ্ন আসে যে সেনা হেফাজতে কিসের প্রেক্ষিতে নিলেন? তারা তো বললেন যে তারা এখনো অ্যারেস্ট ওয়ারেন্ট পাননি, তারা এখনো এই কাগজপত্র পাননি, ভিত্তিতে তারা এখানেও অনেক গ্যাপ আছে। আমি আপনি বলি, যেমন এই যে বললেন 10 জন না, এখানে যে 25 জন তার মধ্যে 10 জন, তার মধ্যে 9 জন ওনারা আজকে যেটা ব্যাখ্যাটা দেখেছি আমি, প্রথম আলোতে সেটা আসছে, আমি পড়েছি সেটা হচ্ছে 9 জন ওনারা অবসরে গেছেন, একজন অবসর পূর্বকালীন যে ছুটি এলপিআর এ গেছেন, আর বাকি 15 জনের মধ্যে আপনার 14 জনকে এটা হয়তো আমার মনে হয় এটা ভাষা পেপারের হয়তো অ্যাটাচমেন্ট এবং হেফাজত এই দুটার মধ্যে হয়তো আমি জানি না পার্থক্য বুঝে লিখেছেন না পার্থক্য না বুঝে লিখেছেন। এটা হেফাজতের কথাটা এটা তো আইএসপিআর থেকে ব্রিফিং করেছে। না ব্রিফিং ওইভাবে না, পত্রিকায় হেফাজত হয়তো আইএসপিআর এর ব্রিফিং এর মধ্যে হেফাজত কথাটা আছে কিনা, অ্যাটাচমেন্ট কথাটা আছে, আমি নিজে দেখি নাই, সেজন্য বলছি এই কথাটা। সেখানে যদি ধরেন আইএসপিআর বলেছে হয়তো তারা অ্যাটাচমেন্ট অথবা তাদেরকে এক ধরনের এটা অর্ডারে পারে, কেন আমি ইচ্ছা করলে চট্টগ্রাম থেকে 5 জন অফিসারকে তোমরা ঢাকা আসো, ঢাকাতে যেতে, ওটাকে ধরেন অ্যাটাচমেন্ট করে, অর্থাৎ সংযুক্তকরণ। সংযুক্ত বাংলায় সুন্দর শব্দ হচ্ছে সংযুক্তকরণ করা হয়, যে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটার জন্য তদন্ত করা হবে, তদন্ত যেন প্রভাবিত না হয় সেজন্য ওই যিনি যার বিরুদ্ধে তদন্ত হবে তাকে সংযুক্ত করা হয়। সুতরাং এইগুলো এইসব ব্যাপারে একেবারে পরিষ্কার না হয়ে আপনার বলা ইটস এ ভেরি একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি সেখানে ঢুকে পড়া, না জেনেই ঢুকে পড়ার মতো অবস্থা হবে। জি, দেখুন এখানে মানে এই প্রশ্নটি আমি আপনাকে করতাম, কিন্তু একজন দর্শক প্রশ্নটি এখানে রেখেছেন যে এটা কি বিচারের আগে বিচার হচ্ছে কিনা, কারণ না এটা প্রশ্ন আমিও দেখছি, এটা আমি দেখছি সেখানে এটা ডক্টর স্বাধীন মালিক সেদিন এই ব্যাপারে একেবারে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, সেটা আমি পড়েছি। উনি বলেছেন এখানে বলা হয়েছে আইসিটিতে যদি কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয় তিনি নির্বাচনের অযোগ্য ঘোষিত হবেন, সেটাকে সাংবিধানিক ব্যাখ্যাটা দিয়েছেন ডক্টর স্বাধীন মালিক। এবং উনি বলেছেন যতক্ষণ পর্যন্ত একটি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কনভিক্ট না হবেন, অর্থাৎ দোষী সাব্যস্ত না হবেন চূড়ান্তভাবে, ততক্ষণ পর্যন্ত তাকে এই ধরনের তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এটা সাংবিধানিক যেই ব্যবস্থা আছে তার ব্যত্যয় হবে, সেটা লঙ্ঘন হবে। এই কথাটা উনি একেবারে পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন। আপনি এটা সেনা ইয়াদের সাথে বিষয় না, এটা উনি প্রশ্ন করেছেন আইসিটিতে অভিযোগ কারো বিরুদ্ধে দিলেই সে নির্বাচনে অযোগ্য হবেন, এটা সাংবিধানিক ভাবে কারণ অভিযোগ দিতে পারে, এই অভিযোগটা চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ার জন্য অনেক সময়ের ব্যাপার আছে, সাক্ষ্য সাবুত আছে, বিভিন্ন আইনের ধারা আছে, সেখানে তথ্য প্রত্যাহার বিষয় আছে, তার আবেদন আপিলের ব্যাপার আছে, উচ্চ আদালতে যাওয়ার বিষয় আছে, তারপর সর্বশেষ যদি সেটা স্থাপিত হয় বা প্রমাণিত হয় যে সে দোষী, তখন কিন্তু এই ব্যবস্থাটা অটোমেটিক্যালি কার্যকর হবে। তার আগে যদি করা হয়, এটা স্বাধীন মালিকের ব্যাখ্যাটাই আমি বলছি, সেখানে উনি বলেছেন এটা সাংবিধানিক ব্যর্থ। জি, শুধু এইটাই নয়, দেখুন যদি অভিযোগ দায়ের করা হয়, যে সংশোধনীটি আইসিটি অ্যাক্টে আনা হয়েছে সেখানে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে তাকে চাকরিচ্যুত করা হবে, এটি কেমন কথা? ধরেন কালকে যদি কেউ সেনাপ্রধানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে, সেনাপ্রধান আর থাকবেন না, এই তো এটা কেমন ধরনের? এটার আইনগত যে ব্যাখ্যা, অভিযোগ দায়ের করার সাথে সাথে চাকরিতে থাকবে না, এটাও ওইটাই পড়ে। ওই যে আইসিটিতে অভিযোগ আনলে যেটা আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই কথাটা আমার মনে হয় একই ব্যাখ্যা। আবার আমি স্বাধীন মালিকের নাম নিচ্ছি, ডক্টর স্বাধীন মালিক যেটা বলেছেন যে উনি তো আমাদের দেশের সবচেয়ে স্বীকৃত সংবিধান বিশেষজ্ঞ, সাংবিধানিক ব্যাখ্যা দু একজনের মধ্যে উনি অন্যতম।
উনি যে ব্যাখ্যা দিয়েছেন আমি সেই সূত্রে বলছি, আমি তো আর সাংবিধানিক কনস্টিটিউশন ল এর কোনো ছাত্র না বা সংবিধান বিশেষজ্ঞ। সামরিক জীবনে চাকরি করেছি, সেটার সূত্রে সামরিক বিষয় যেটা আছে সেটুকু যতটুকু জানি ওটুকু বললাম। কিন্তু আমি আবারও রেফারেন্স হিসেবে বলছি, ডক্টর স্বাধীন মালিক যেটা বলেছেন সেখানে সেটা যদি আইসিটি আইনে যদি কেউ অভিযোগ আনলেই সে নির্বাচন অযোগ্য হবেন, সেটা সাংবিধানিক ব্যত্যয়। ঠিক একইভাবে কারো বিরুদ্ধে অভিযোগ আনলেই যে তার চাকরিচ্যুতি হয়ে যাবে, সেটাও যদি প্রমাণ হয় যে তার সে নির্দোষ, তখন তার চাকরির কি হবে? আপনি আজকে চাকরি অভিযোগ আনলেন বলেই চাকরি চলে গেল, কিন্তু সে যদি নির্দোষ প্রমাণিত হয় তখন তার চাকরির কি অবস্থা? তাহলে সে কি তখন কি ব্যবস্থা, কার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হবে? কে দোষী সাব্যস্ত হবে? যিনি অভিযোগ আনেছেন তিনি, না যিনি অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি? তিনি তো নির্দোষ হয়ে গেলেন। তাহলে নির্দোষ একজন মানুষকে এই যে চাকরিচ্যুত করা হলো, সেই অভিযোগ কার বিরুদ্ধে আসবে? এইসব জিনিসগুলো জটিল জিনিস, এগুলো একজন আইনজ্ঞের সাথে যদি আপনি সামনে নিয়ে আসেন, তারা আরো অনেক ভালো ভালো ব্যাখ্যা দিতে পারবে। অনেকেই বলছেন পুরো বিষয়টি একটা প্রহসন। সেটাও বললাম আমি, এখনো পর্যন্ত এটা বলা এই জন্য বলা যাচ্ছে না। আমি আপনার বারবার এক কথাই বলবো, সেটা হচ্ছে বলা যাচ্ছে না এই কারণে, কারণ এখানে সবগুলো এটা দেয়ার আর মেনি গ্রে এরিয়াস, অনেকগুলো গ্রে এরিয়া আছে এখানে, যেখানে আমি প্রশ্ন করতে পারি অনেক কিছু। এখন অনেকগুলো প্রশ্ন করতে পারি যে যাদের অ্যারেস্ট করা হয়েছে, আমি যদি তাদের ডিফেন্ডিং অফিসার হই, আমি তাদের পক্ষে অনেক ধরনের প্রশ্ন করতে পারি। আবার আমি যদি তাদের এগেইনস্টে প্রসিকিউশনে যাই, আমি অনেক ধরনের কথা বলতে পারি। এবং সেই কথাগুলি যে বলবো, সেটা একটা স্পষ্ট একটা ক্ষেত্র থাকতে হবে। আপনি সেখানে যদি, যেমন চার্জশিট যখন ইয়ে করা হয়, কোর্ট মার্শাল হয়, যে চার্জ তার বিরুদ্ধে আনা হয়েছে চার্জশিটটা তাকে হ্যান্ড ওভার করা হয়। তো চার্জশিট তো তাকে এখনো কিছু দেওয়া হয়নি, সে তো জানে না কিসের কোন কোন চার্জ তার এগেনস্ট আসছে, সেই চার্জের বিরুদ্ধে তার কি কি বলার আছে, এই সমস্ত কিছু জিনিস এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়। যেটা যেহেতু জিনিসটা বেশি ধরেন, আপনি আবার বলি ওই যে বললেন স্পর্শকাতর, এবং মানুষের অনেকেরও মনোযোগ এদিকে, সেজন্য আমাদের সংবাদ মাধ্যম বা যেটা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব তোলপাড় চলছে। এমনি সাধারণ ঘটনা হলে, অন্য মানুষ ধরাধরি হলে, ওই কত মানুষ, হাজার হাজার মানুষ জেলে যাচ্ছে আসছে, তাদের নিয়ে কিন্তু এরকম তোলপাড় হচ্ছে না। তো এখানে বিষয়টা আপনি এটা একমত যে এটা স্পর্শকাতর বিষয়, এবং আমাদের সেনাবাহিনী জাতির গৌরবের ধন, সামরিক বাহিনী, এটা নিশ্চিত বহির্বিশ্বে আমাদের যেই সুনাম শান্তিরক্ষী হিসেবে সারা বিশ্বব্যাপী, আমি নিজেও শান্তিরক্ষী ছিলাম, যে সম্মান এবং গৌরবের আসনে বাংলাদেশ সেনাবাহিনী আছে বহির্বিশ্বে, সেগুলো নিয়ে অন্তত চিনিমিনি না করা আমার মনে হয় এটা সবচেয়ে ভালো কাজ হবে। পৃথিবীতে যেন আমরা বাণী এমন একটা না দেই, যেমন আমরা একটা সারা পৃথিবীতে এক সময় ছিল একবারে তলাবিহীন, একটা ঝুড়িবিহীন তলাবিহীন ঝুড়ির একটা দেশ, এরকম টাইপের একটা দেশ, একটা দরিদ্র দেশ, একটা ক্ষুধাপীড়িত, কি বলে আপনার ইনক্লেমেন্ট ওয়েদার, অর্থাৎ সব সময় একটা কি বলে প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটা দেশ, সব সময় ভিক্ষার পাত্র নিয়ে থাকে, সেই দেশ তো আমরা আর নাই। আমাদের দেশ এখন একদিকে অন্তত যেই যত কথাই বলুক, সারা বিশ্বে এই সামরিক বাহিনী আপনার এই বাংলাদেশকে যেই গৌরবের শিখরে তুলে ধরেছেন, সেগুলি বিবেচনায় মাথায় রাখতে হবে সবাইকে, যার যার অবস্থান থেকে। এবং সেখানে যারা অবশ্যই এই যে আইএসপিআর এর যে আপনি যেটা বললেন, যেটা তারা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে বলা হয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেজন্য সেই আইন কোন আইন পর্যন্ত, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কোন ধরনের বক্তব্য বিবৃতি দেওয়ার আগে। তো সেগুলো মানে এই যে পরিষ্কার করার কথা বলছেন, সেগুলো পরিষ্কার না করে আগুন নিয়ে খেলার কি? না, এটা পরিষ্কার আপনি ধরেন, এখন পরিষ্কার করার জন্য সময় এখনো চলে যায়নি। আজকে ধরেন, আজকে কয় তারিখ? আজকে 10 বা 11, এই তো। এইটা আজকে যেটুকু পরিষ্কার করেছেন যে আইনের ঊর্ধ্বে নয়, এখন সে এটাই তো অলরেডি একটা পরিষ্কার করা হয়েছে। এখন হয়তো কারো যদি জানার আগ্রহ থাকে এটা সে কোন আইন, তখন সে একটা ব্যাখ্যা হয়তো দিবে, কিন্তু সেই পর্যন্ত উনাকে যদি আপনি আইএসপিআর কে এখন সামনে এনে জিজ্ঞেস করতে পারতেন প্রশ্নগুলি, তাহলে হয়তো সে এগুলি ব্যাখ্যা করে দিতে পারতো। ওই ব্যাখ্যা তো এখন ধরেন আমার পক্ষে সম্ভব নয় দেওয়া। এটা কি সামরিক আইন নাকি বেসামরিক আইন, এটা কি আইসিটির নতুন আইন, এটা কোন আইনে হবে? এনারা কি অ্যাটাচমেন্ট, যেমন আমি আপনাকে ডাউট দিলাম, এটা কি অ্যাটাচমেন্ট না হেফাজতে আনা হয়েছে, তাদের কি ক্লোজ করা হয়েছে, নাকি তাদের ডেকে আনা হয়েছে তাদের অবস্থান ব্যাখ্যা করার বিষয় নিয়ে?
তো এগুলো এখনো পর্যন্ত কোনোটা জিনিসেই, এজন্য এগুলির ব্যাপারে আমাদের প্রত্যেকের জায়গা থেকে খুব একেবারেই, যেহেতু ওই আবারও বলি স্পর্শকাতর বিষয়, তো সেজন্য সেইভাবে আমাদের এগুলি ডিল করা উচিত। এগুলি কোনো বিবৃতি বক্তৃতা এগুলি দেওয়ার আগেই আমাদেরকে প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত আমাদের আমাদের দেশপ্রেম নিয়ে, আমাদের জাতীয়তাবোধ নিয়ে। একটা জাতির আপনার আমি বলবো যে এটা ইউনিল্যাটারাল অর্থাৎ ইউনিল্যাঙ্গুয়াল একটা জাতিসত্তা হিসেবে আমরা যেন জাতি হিসেবে এই বিভক্তির মধ্যে গ্যারাকলে পড়ে একটা জাতির যে অগ্রগতির যেটা পথযাত্রা, সেটাকে যেন বিঘ্নিত না করি, সেটাকে যেন একেবারে সর্বশেষ খাদের কিনারে যেন নিয়ে না যায়। এইসব জিনিসগুলো আমাদেরকে প্রত্যেকের বিবেচনায় রাখা উচিত বলে আমি মনে করি। ধরেন আজকে যেই 5 জন ডিজিএফআই ডিজির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আপনি কি মনে হয় ভবিষ্যতে কেউ এই পদে এসে স্বস্তি বোধ করবেন? না, সেটা ধরেন এখন প্রশ্ন আসবে, ওনারা যখন ওনাদেরকে ওনাদের অবস্থান থেকে ওনাদের ব্যাখ্যা আমরা শুনবো তখন জানা যাবে, তাহলে ভবিষ্যতের একজন হয়তো এটা থেকে এক ধরনের শিক্ষাও নিতে পারে যে আমি এই কাজটা না করলে আমার এই কাজটা এটা একটা দোষী সাব্যস্ত হওয়ার আগেই আইন দিয়ে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তাকে আপনি অপরাধী করে দিচ্ছেন। না না না, এই জন্য আমি এই কথাটা বললাম। আমার তো ব্যাখ্যা আগের ব্যাখ্যাগুলো ছিল সেটাই। আপনি আমাকে বলে দিলেন সেটা হবে না, আপনি আইন দ্বারা সেটা আপনাকে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। আমার বিরুদ্ধে যে অভিযোগটা আপনি আইন দ্বারা সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আইন দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনি আমাকে, আইন কখনো বলে নাই যে আপনাকে দোষী বলা যাবে বা আপনি কনভিক্টেড হয়েছেন, এটা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত, আমি যতটুকু জানি আমার একবারে অল্প জ্ঞানের মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অভিযুক্ত এই কথাটাও বলা উচিত নয়। হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে, কিন্তু সেখানে সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি দোষী এই কথাটা বলা যাবে না। বাট আমি যে কথাটা বলছি, যেমন অনেক কিছু হচ্ছে, যেমন আমরা এটাও দেখেছি কোর্টের কাঠগড়ায়, আমরা দেখেছি এই যে চিফ জাস্টিস হাত করা পড়া অবস্থায়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে আমরা দেখেছি হাত করা পড়া অবস্থায়। তার মানে তার অর্থ কি ভবিষ্যতে সব চিফ জাস্টিস এখন তাইলে তো বিচার তার রায় দেওয়ার আগে 5 বার চিন্তা করবে যে আমার কখন আবার হাত করা লাগে হাতে। এটা এইটার বিষয়ে সেজন্য আমি কথাটা একবারেই বলে ফেলছি, সেটা হচ্ছে আমরা জাতি হিসেবে যে এমন কোনো কিছু উদাহরণ যেন সৃষ্টি না করি যেটা আমাদের পথ চলাকে বিঘ্নিত করবে, সেটার ব্যাপারে প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট যে একটা জাতি তার পথ চলতে গিয়ে অনেক ধরনের চড়াই উতরাই পার হয়, সেখানে বাট এমন কিছু যেন না হয়, যেমন ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে জাতির কোনো অতীত নাই সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। এবং অতীত বলতে এমন না যে এই যে প্রতি দুর্গন্ধময় অতীত, সেই কথাটা বলে নাই। ইমপ্লাইড মিনিংটা হচ্ছে যে জাতির কোনো অতীত নাই অর্থাৎ ভালো কিছু নাই, সে জাতির ভবিষ্যৎ নাই। সুতরাং আমরা এমন কোনো কিছু যেন সৃষ্টি না করি যেটা আমার ভবিষ্যৎকে প্রশ্নের মুখোমুখি করবে, ভবিষ্যৎ বিঘ্নিত হবে, ভবিষ্যৎ কণ্ঠকাকীর্ণ হবে এই পথ চলার মধ্যে। সেই জিনিসগুলো থেকে আমরা যেন পরিত্রাণ পাই, নিজেদেরকে যেন নিবৃত রাখি, এটাই। অনেকেই মনে করছেন যে সামনে নির্বাচনের কথাবার্তা হচ্ছে, আপনি জানেন তো, নির্বাচন বানচাল করার জন্য এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আপনার বিশ্লেষণটি কি এক্ষেত্রে? না, এটাতে ধরেন এটা তো এমন না যে সেনাবাহিনী নির্বাচন চায় নাই, সেনাবাহিনী তো নির্বাচন চেয়েছে। সেনাবাহিনী তো বারবার, সেনাপ্রধান তো বলেছিলেন যে 1 ডিসেম্বরের মধ্যে ইলেকশন করে 1 জানুয়ারিতে বা জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন সরকার দেখতে চায়। সেনাবাহিনী এবং সিভিল এই দুইটা মুখোমুখি। না না, এটা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারাই এটা ভালো ব্যাখ্যা দিবেন। যেমন সালাউদ্দিন সাহেব প্রত্যেকদিনই ব্যাখ্যা দিচ্ছেন, বিএনপির আমির খসরু সাহেব ব্যাখ্যা দিচ্ছেন, বা অন্যান্য পক্ষগুলো ব্যাখ্যা দিচ্ছেন, বা নির্বাচন কমিশন তো অলরেডি তারা, বা প্রধান উপদেষ্টার অফিস থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে ইলেকশন হয়ে যাবে। যে যত কিছুই হোক, কেউ বলেছেন, ইভেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, তার কোথাও থামার কোনো স্কোপ নাই। এগুলো হচ্ছে। এখন ধরেন বিভিন্ন সময়ে আমি যদি আমার একটা অবস্থান থাকে যে আমি এই নির্বাচনে সুবিধা করতে পারবো না বা আমার দ্বারা নির্বাচন জয়লাভ করা সম্ভব না, আমি এদিক ওদিক করে চেষ্টা করব, হয়তো চেষ্টা একটা ইচ্ছা থাকবে, একটা প্রবণতা থাকবে। তার অর্থ এই নয় যে
এখানে সেনাবাহিনীকে টানা হেঁচড়া করে সেই নির্বাচনকে মুখোমুখি করার আমার মনে হয় না সে ধরনের কোনো সুযোগ এখানে সৃষ্টি হবে। আমরা 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 দেখলাম যে পুলিশ বাহিনীকে কিভাবে ধ্বংস করা হয়েছে। আর আজ পর্যন্ত পুলিশ বাহিনী পুনর্গঠিত হয়নি। অনেকে অভিযোগ করছেন ঠিক একইভাবে সেনাবাহিনীকেও ধ্বংসের একটা পায়তারা চলছে। না, এটা এটা সেনাবাহিনীর সাথে এটা তাহলে একেবারেই এটা যদি কেউ কারো মনেও থাকে দূর ইয়েতেও থাকে, সেটা কিন্তু খুব একটা আমার মনে হয় যে একটা অসম্ভব অকল্পনীয় একটা বিষয় নিয়ে, বা একটা যেটার বলা হয় যে যেই অলঙ্ঘনীয় কোনো একটা বিষয় সেখানে কেউ চেষ্টা তদবির করে দেখতে পারে। এরকম অতীতেও চেষ্টা হয়েছে। তবে এটা ঠিক, বাংলাদেশ সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য কোনো দেশের বা কারো যদি অভিষ্ট লক্ষ্য থাকে, তারা নিশ্চয়ই খুশি হবেন যে সেনাবাহিনীর মধ্যে যদি অস্থিরতা থাকে, যদি থাকে, আর যদি সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলতা সৃষ্টি করা যায়, তাহলে আচ্ছা, বলা যাবে যে বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বে শান্তি স্থাপন করে বেড়াচ্ছে, নিজের দেশে শান্তি নাই। আমাকে একটা জিনিস বলুন তো, আমি ধরেন 30 বছর সাংবাদিকতা করি, আমি কোনোদিনও শুনি নাই যে এই গত 1 বছরের সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের কথাবার্তা হয়েছে, ক্যান্টনমেন্টের প্রত্যেকটা ইট খুলে নেওয়া হবে, হ্যাঁ, যে ধরনের বক্তব্য ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেয়া হবে, রাইট, সেনাবাহিনীকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে এবং সেগুলো আবার পত্রপত্রিকায় ছাপা হয়েছে, মানে ধরেন কেউ যদি মনে মনে এই ধরনের কথা পোষণ করেও থাকে বা মুখে উচ্চারণ করে, মানে মনে মনে পোষণ করে থাকলে কেউ মুখ দিয়ে বলার সাহস পেত না, আর মুখ দিয়ে যদি সাহস করে বলেও থাকে কেউ সেটি পত্রপত্রিকায় প্রকাশ করতো না। আপনার কি মনে হয় না এগুলো খুব যথেষ্ট পরিমাণে উস্কানি হ্যাঁ, সেনাবাহিনীকে একেবারে হয়ে গেছে? এটা হলো চরম উস্কানিমূলক বক্তৃতা। সেনাবাহিনী সেনানিবাস দখল করে নেওয়া, ডিজিএফআই সদর দপ্তর ঘুরিয়ে দেওয়া, এই ধরনের, তারপরে সামরিক বাহিনীর হাঁটুতে এই ধরনের বক্তব্য বিবৃতিও দিয়েছেন। এগুলি শুধু অর্বাচীনতা নয়, শুধু ছেলে খেলা নয়, এগুলো শুধু হাস্যকর, যাদের বলা হয় যে ইয়ের আপনার যাদের বলো অক্ষমের প্রলাপ, এগুলো হলো অক্ষমের প্রলাপ। বাংলায় আমাদের বাংলা ভাষাভাষী যারা পণ্ডিতজন ছিলেন, তারা এই শব্দগুলি অনেক আগেই চয়ন করে রেখেছেন। অক্ষমের প্রলাপ, তারপরে কল্পনা বিলাস, তারপরে এই ধরনের কথাবার্তা। তো যদি সেনাবাহিনীর গেলুই যদি হাঁটুতে থাকতো, আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম সেটা, তাহলে হয়তো জেনারেল জিয়ার ক্যাবিনেটে, মন্ত্রিসভায় শাহ আজিজের মতো এত রাজনৈতিক ঘিলু নিয়ে মন্ত্রিত্ব গ্রহণ করতেন না। আপনার মির্জা গোলাম হাফিজের মতো এরকম সিজন পলিটিশিয়ান ওনার মন্ত্রিসভায় থাকতেন না। সবুর খানের মতো লোক ওনার কাছে থাকতেন না। বা একইভাবে আপনার যারা সেই সময় এক একজন আপনি যাদের নাম করলেন, কাজী জাফর, না না আমি বলি, তাদের যে ঘিলু রাজনৈতিক, যেটি আমি শুরুতেই বলেছি, আপনি দ্বিমত পোষণ করেছেন। না না আমি শেষ করে দেই এটা। সেখানে এই যে এত ঘিলুওয়ালা রাজনীতিবিদরা সবাই, জেনারেল জিয়া, আমি যতটুকু জানি, ওই যে ক্যাবিনেটে ঢুকলে তখন হরিতরি কম্প ছুটত যে কার দিকে না দেখে নজর দেয়। একইভাবে জেনারেল এরশাদের মন্ত্রিসভায় মওদুদের মতো এত ঘিলুওয়ালা, যার বই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো যোগ্য বইও উনি লিখেছেন। এরকম অনেকেই আছেন যারা যে এই যে আপনার আমি তো ডাক্তার কথা ভুলেও গিয়েছি, পরে আমাদের রাষ্ট্রপতি হলেন, বা তারা এক একজন যারা ছিলেন। তো এই যে ঘিলুওয়ালা মানুষ, এগুলি বলার কথা বলতে পারেন, অনেকেই বলেন। এগুলো হয়তো যেমন ঢাকায় স্লোগানও দেওয়া হয়েছে সেনাপ্রধানকে নিয়ে, প্যারালালি আরো কিছু নামটাম দিয়েও স্লোগান দিয়েছেন। তো আমার মনে হয়, আমাকে এমনও এক প্রশ্ন করা হয়েছিল মিডিয়াতে যে সেনাবাহিনী কি গান্ধীবাদী নীতি অনুসরণ করছে কিনা। তো সেটা আমার উত্তর হলো, এখানে গান্ধীর আরেকটা বক্তব্য আছে, সেটা হচ্ছে চোখের বদলে চোখ নিতে গেলে পরিশেষে দেখা যাবে পুরা এই জগৎটাই মানে অন্ধত্বের রাজত্ব হয়ে গেছে। তো সেখানে আমার মনে হয় সেনাবাহিনী সেই দিক থেকেই বিবেচনা করে চোখ টোক না তুলে অন্ধত্বের রাজত্ব আর কায়েম করার মনে হয় না, আপনার কি মনে হয় ওই গান্ধীবাদী শব্দটাই আমি নিয়ে আসি, যে এতটা সেনাবাহিনী এতটা সহনশীলতা
দেখিয়েছে বলেই আজকের এই ঘটনার মুখোমুখি হতে হয়েছে। অস্পষ্টতা রেখে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, বিচারের আগেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। না, এই বিষয়টাকে আমি আরো একটু একটু হালকা করি। আপনি যেটা বলছেন এটা একদম আপনি ব্র্যাকেটেড করে দিচ্ছেন যে ওটার কারণে এটা হচ্ছে। যদি এটা যদি আমি না, বলি ওইটার কারণে না, কিন্তু ওটা কনসিকুয়েন্সেস। ওটা ছিল মর্নিং শোজ দ্য ডে। যদি তাই না, হয়ে থাকে, তাদের কথাবার্তার মধ্যে থেকেই আজকের যে এখানে আসবে। আরো আপনি মর্নিং শোজ দ্য ডেজ যে কথাটা বলছেন, আবার সেখানে সফোক্লিসের একটা কথা আছে আরো সুন্দর, সেটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে বলা যায় না দিনটি কেমন গেল। আপনি মর্নিং শো দ্যাট ইজ রং। সকালবেলা সূর্য, আজকে সকালবেলা চট্টগ্রামে খুব সূর্য ছিল, হয় হয়। দুপুরবেলা যে সন্ধ্যাবেলা যে বৃষ্টি, বিকালবেলা যে বৃষ্টি হয়েছে, এটা অকল্পনীয়। গতকালও তাই হয়েছে, যে থান্ডারিং হয়েছে। সুতরাং আমি সফোক্লিসের ওই ফিলসফিতে বিশ্বাস করি যে এখানে মর্নিং শো দ্যাট ইজ, এটা আমাদের সকাল ছোটকালে দেখুন, শিখিয়ে। আমাদের আমেরিকাতে আমাদের একটা কথা আছে, না না না, এই কথাটা না 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 না, আমার কথা এটা শুনুন। আমাকে শেষ করতে দিতে হবে না, আপনাকে। আমাদের না, একটা আমি কথা আপনাকে আছে, থামাবোই স্মোকিং এটাতে। গান। আপনাকে এটাতে স্মোকিং থামাবো। গান বলে একটা কথা আছে। আপনি আমাদের বন্দুককে ধোঁয়া আমাদের উঠতে দেখলে ছোটকালে, বুঝে হবে যে বন্দুক দিয়ে শুনেন, গুলি করা আমি হয়েছে। বলি, না 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 না, আমাদের ছোটকালে আমাদেরকে একেবারেই নষ্ট করে দেওয়া হয়েছে মর্নিং শো দ্য ডেজ বলে। আপনি সফোক্লিস বলেছেন নো, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে তুমি বলতেই পারো না তোমার দিনটি কেমন গেল। সুতরাং সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, নট মর্নিং শো দ্য ডেজ। আমি মর্নিং শো দ্য ডেজ এই কথা সামরিক বাহিনীর ক্ষেত্রে বা আমার ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি না। কারণ আমি ক্লাসে একদম অথর্ব একটা ছাত্র ছিলাম, আমি এখন মনে আছে। এই ক্লাস করতাম না, মাঠ খেলাধুলা করতাম, এখানে ঘুরে বেড়াতাম, ওখানে ঘুরে বেড়াতাম। বাট ম্যাট্রিকে দেখা গেল আমি 6 স্ট্যান্ড করেছি। আমার স্কুল থেকে কেউ একজন স্ট্যান্ড একজনও করে নাই আমি ছাড়া। তো এই জন্য আমার যদি আমার ছোটবেলায় যে মাস্টার আমার শিখাই দিল, আরে বেটা তুই তো অঙ্ক একটাও করতে পারস না, তাই মর্নিং শোজ দ্য ডেজ বলে আমার অথর্ব বানাই দিছিল। কিন্তু ভাগ্য ভালো আমি অথর্ব হই নাই। তো এখানেও এই যে আপনি এইটাকে বলেই যে আমি বলে গেলাম কিছুই হলো না, দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। এটা কিন্তু এই জন্য আমাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে টু সি দ্য রেজাল্ট। দেখুন, আপনার কথা ঠিক, যৌক্তিক, কিন্তু আপনার যদি দিনটি চলেই যায়, আপনার হাতে যদি নাই থাকে আর সময়, আপনি বুঝলেন সারাদিন অপেক্ষা করে বুঝলেন আচ্ছা এই ঘটনা হলো, বাট ইউ হ্যাভ নো আদার চয়েস, কি করবেন? 1 নাম্বার। 2 নাম্বার, আমার প্রশ্ন শেষ করতে দিন। স্মোকিং গান, আপনি যখন দেখবেন যে বন্দুক দিয়ে ধোঁয়া উঠছে, তার মানে এই বন্দুকটা দিয়ে গুলি করা হয়েছে। কার দিকে করা হয়েছে সেটি ভিন্ন প্রশ্ন হতে পারে। তো সেনাবাহিনী কি সেই বিবেচনা বোধ নাই? আরেকটি প্রশ্ন দেখুন, যে আমরা কি বলে এটাকে, রেড অ্যালার্ট, রাইট? আমাদের একটা কথা আছে রেড অ্যালার্ট, রেড সাইন, যে আপনি মানুষের কথাবার্তা, চালচলন সবকিছু দেখে কতগুলো রেড সাইন থাকে যেগুলো অ্যালার্মিং। তো এই যে 14 মাসে যে ঘটনাগুলো ঘটে গেল, সেখান থেকে কি সেনাবাহিনী দেখতে পায়নি তার রেড সাইন গুলো কি? স্মোকিং গান কোথায়? না, দেখেন আমি আপনাকে বলি, সেটা দেখতে পেয়েছে বলেই সেনাবাহিনী একটা নির্বাচনের কথা, সেনাবাহিনী অনেকগুলো অবস্থান তাতে জানান দিয়েছে। যেমন এক সময় আমাদের এখানে অলমোস্ট এই যে আমরা বলা হয়েছে, এই যে করিডোর নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে, সেখানে কিন্তু সেনাপ্রধান স্পষ্ট বক্তব্য দিয়েছেন, নির্বাচনের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। ধরেন অনেক কিছু ক্ষেত্রে বক্তব্য দিয়েছেন, স্পষ্ট বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন এনাফ ইজ এনাফ, কিন্তু আমরা কি দেখলাম এনাফ হয়েছে? নো। এখন উনি বলার জন্য বলে রাখলেন, ভাই আমি তো বলেছি, আমি তো সাধু, কিন্তু আপনার কথার যে কোনো মূল্য নাই, এইটা কি বুঝতে আপনার 14 মাস অপেক্ষা করতে হবে? আপনি আপনার কর্মকর্তাদের আজকে এই বিপদের মধ্যে ফেলে দিলেন। আমি আপনাকে বলি, মূল্য নাই এই কথাটা একেবারেই আমরা কনক্লুডিং ওয়েতে এই কথাটা আপনি এখানে গো টু দ্য কনক্লুশন। মূল্য নাই কি করে বলবো? মূল্য না থাকলে নির্বাচন, শুনেন না না, ইলেকশন হতে কি আমি বলি আমি একটু বলি না, আপনি যখন প্রশ্ন করবেন সেটার উত্তরটা আমি দেই। মূল্য না থাকলে এদেশে ইলেকশন হয়তো এখন হতো না, হতো না, আরো এত দ্রুত হতো না। মূল্য আছে বলেই উনি বলছেন আমার সেনাবাহিনী আমার অনেক দিন থেকে মাঠে বাইরে পড়ে আছে, তার প্রচলিত যেসব প্রশিক্ষণ আছে সেখানের বাইরে পড়ে আছে। মূল্য আছে বলেই আমাদের করিডোরের মতো সেন্সিটিভ বিষয় আমরা জড়াইনি। মূল্য আছে বলেই হয়তো দেশের এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলির মধ্যে বিভক্তি রেখা এমন পর্যায়ে পৌঁছানো যে মারামারি কাটাকাটি একেবারে শেষ স্তরে চলে যায়। আপনি বলছেন যে পুলিশ নাই দেশে, এখন পুলিশ কোনো কাজেই করে না। পুলিশ বলে কি আপনারা তো বাইরে আছেন,
আপনারা জানেন না, এখানে পুলিশের যদি যায় কেউ অভিযোগ দেয়, আমি অনেকের কাছে শুনছি, সে বলে যে আর্মি পেট্রোল আসলে ওনাদের সাথে যাবো, কারণ পুলিশ সাহসও করে না নিজেরা গিয়ে কোনো কিছু, কারণ কোনখানে মবের সামনে পড়বে। সে অনেকগুলো ঘটনা ঘটেছে, এখানে হয় নাই। এই যে পুলিশ কেন অ্যাকশন নিয়েছে, পুলিশকে বদলি করে দিয়েছে, ওসিকে বদলি করে দিয়েছে, এটাকে বদলি করা হচ্ছে। সুতরাং এইসব জিনিস সেনাবাহিনী যেটুক যেই দেশের এই মুহূর্তে, হ্যাঁ কিছু কিছু জিনিসের ব্যাপারে সহনশীলতা, যে আপনি বলছেন একজন ব্যক্তি, তাকে অনেক ধরনের আইন আছে, সেনা আইন আছে, সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটালে সেটা আর্মি অ্যাক্টে, আবার এটা প্রতিবিধানের ব্যবস্থা আছে, সেই প্রতিবিধানের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয় নাই। মানুষ এটা দিব্যি চোখে দেখেছে এবং মানুষ প্রশ্ন করছে কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না। ঠিক আছে, আপনি সামরিক বাহিনী ধরে নিয়ে পিটাও, মারো, কাটো, এগুলি করা, যেটা সামরিক বাহিনীর কাজে হলো। আপনি আমাকে বলুন যে আগে সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে, গুড এনাফ মানুষকে ভয় পাওয়ার জন্য? মানে আইন তো সবাই ভাঙে না, 15 to 20% মানুষ আইন অমান্য করতে চায়, রাইট? তো তাদের জন্য ওই সেনাবাহিনী টহল দিচ্ছে, ওইটাই গুড এনাফ ছিল। আর এখন সেনাবাহিনী সেনা সদস্যদের সামনে বসে তাদেরকে নিয়ে হাসি তামাশা মস্করা করে। কোথায় দাঁড়িয়েছে আমাদের সেই সেনাবাহিনী? শুনেন, এটা আমাদের দেশে বলে না। আপনি কি হোয়াইট হাউসে ইয়াতে দেখছেন, ক্যাপিটাল হিলের দৃশ্য দেখেছিলেন ট্রাম্প যেদিন পরাজিত হলো? আমাকে একটু বলেন আগে, দেখছেন কিনা বলেন। আপনি আমেরিকায় আছেন, না আমেরিকায় আছেন তো, কি পরিমাণ আমেরিকান সেখানে যখন তৎকালীন চিফ অফ জয়েন্ট স্টাফ জেনারেল মিলিকে যখন প্রেসিডেন্ট ফোন করেছেন, প্রেসিডেন্ট উত্তরটা আপনার মনে আছে? প্রেসিডেন্ট কি উত্তর, সরি, জয়েন্ট চিফ অফ স্টাফ মিলি যে উত্তরটা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, যে মিস্টার প্রেসিডেন্ট, আই হ্যাভ নট টেকেন ওথ ইন ইয়োর নেম, আই হ্যাভ টেকেন ওথ ইন দ্য নেম অফ দ্য কনস্টিটিউশন। তো এখানে কনস্টিটিউশন যদি আপনি ধরেন, আমরা অনেক সময় দেখা গেছে যে কনস্টিটিউশনাল কিছু বাইন্ডিংস এর বাইরেও চলে গেছে, আবার কতগুলি কনস্টিটিউশনাল বাইন্ডিংস এর মধ্যেও থেকেছে। হ্যাঁ, এই যে যেমন আমি থাকে, যদি তাই হয়ে থাকে তাহলে কিভাবে সেনাপ্রধান বলেছিল যারা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা, এটাও কিন্তু সেনা আইনে যে বিধি আছে সেটাকেও সেই অনুযায়ীও ব্যবস্থা গ্রহণ করা হয় না। এটা অস্বীকার করার কোনো উপায় নাই, মানে কোনো পথ নাই, এটা স্বীকার করতেই হবে। সো এটাতে করা হয়েছে, এটা ব্যত্যয় ঘটেছে, এটা স্বীকার করতেই হবে। হয়তো আপনি যেটা বলছেন সেটার থেকে অনেকেই আরো বেশি করে আশকারা পেয়ে মাথায় উঠার বলে যে ওই বানরকে আশকারা দিলে আস্তে 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 হাতে পায়ে উঠতে উঠতে মাথায় উঠে যায় এবং মাথায় উঠে অনেক কাজও করে। তো সেরকমও হয়তো সেই আশকারারও অনেক ইন্ধন, অনেক ফলাফল বিভিন্ন কাজ কারবারে দেখা গেছে, হতে পারে সেটা। বাট তার অর্থ এই নয় যে আমি জনগণের একেবারে মুখোমুখি দাঁড়াবো, দ্যাট ইজ নট রিকোয়ার্ড ফর দ্য মিলিটারি অফ এ কান্ট্রি। জনগণের মুখোমুখি দাঁড়ানোর সেনাবাহিনীর কাজ নয় অ্যাকচুয়ালি। ওকে, জনগণের মুখোমুখি দাঁড়ানোর কাজ নয়, যেই কারণ দেখিয়ে তারা বললেন যে আমরা গুলি চালাবো না 5ই আগস্ট, রাইট? যেই কারণ তো দেখালেন, কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়াবো না আর আমি লুটতারাজ ধ্বংস হতে দেখবো, দুটি কি এক কথা? তাদের চোখের সামনে গণভবন লুটপাট করলো, জাতীয় সংসদ লুটপাট করলো, পরবর্তীতে তাদের সামনে বসে 32 নম্বর ভাঙচুর করলো। এগুলো কি? এগুলো তো রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এবং সেনাবাহিনী রাষ্ট্রকে রক্ষার দায়িত্ব নিয়েছে, এই শপথ তারা করেছে। তাহলে এত কন্ট্রাডিকশন কেন তাদের মধ্যে? তাদের ভিতরেই তো ন্যায় বিচার বা ন্যায্যতা কিংবা বিবেচনা বোধ, মানে মানে কখন যে তাদের বিবেচনা বোধ কোন পক্ষে যাবে, কোনটি তাদের বিবেচনায় থাকবে, এগুলি কি মনে হয় না যে পলিটিসাইজড কমপ্লিটলি? না, এই প্রশ্নটার উত্তর আমার কাছে নাই, এজন্য নাই। তৎকালীন যে অবস্থা, তখন আমি দেশের বাইরে, বা দেশের বাইরে থেকে আসার পরেও এমন কারোর সাথে আমার কোনো আলাপ আলোচনার সুযোগ হয় নাই যে তখন পরিস্থিতি কি ছিল, কি ব্যবস্থা নিয়েছে তারা, কেন নেয় নাই, নিতে পারে নাই কেন, কার কারণে পারে নাই, এগুলো কিন্তু আরো ভিতরে গিয়ে ব্যাখ্যা দেওয়া উচিত। ভাষা বাইরের থেকে না জেনে এসব উত্তর দেওয়া একেবারেই অনুচিত বলে আমি মনে করি। না, মানে আমরা ফ্যাক্ট না জানি, ফ্যাক্ট জানতে আমাদের হয়তো আরো অনেক বছর লাগবে, যে কি ঘটেছিল ওটা তো ইতিহাসের অংশ, অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা তো বেসিক আইনের ফরম্যাটে ফেলতে পারি, যে আপনি বললেন সেনাবাহিনী সংবিধানের প্রতি দায়বদ্ধ, সেনাবাহিনী সরকারের প্রতি দায়বদ্ধ, সেনাবাহিনী রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ, কোনো ব্যক্তির প্রতি না। এটা তো বেসিক ফরম্যাট, বেসিক আইন। তাহলে আপনি রাষ্ট্রের কোন অংশের প্রতি দায়বদ্ধ থাকবেন? আপনি সরকার, আপনার সরকার প্রধানকে রক্ষা করতে পারবেন না, আপনি দেশের মূল স্থাপনাগুলা রক্ষা করতে পারবেন না, কিন্তু আপনি গোপালগঞ্জে গিয়ে গুলি করতে পারবেন।
কিন্তু আপনি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন দেখতে শুনেন পারবেন। শুনেন শুনেন শুনেন, এই 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 যে প্রেক্ষাপট গুলো আপনি যেগুলি বর্ণনা করছেন, সেসব প্রেক্ষাপট বর্ণনা করার জন্য বা ব্যাখ্যা করার জন্য যারা সেখানে সংশ্লিষ্ট, বা যারা সেখানে কোন প্রেক্ষাপটে কোন কোন ঘটনাটা ঘটেছে, যেমন আমি যেটা আইনের ব্যাখ্যা যেটুকু জানি আমি সেটুকু ব্যাখ্যা দিতে পেরেছি এবং স্পষ্ট করেছি। একইভাবে সেটা কোন প্রেক্ষাপটে কোন ঘটনাটা ঘটেছে, কোন প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা সেখানে তার তার মতো করে জবাবদিহি করতে হবে। আপনি যদি, আমি এখন মনে করি যে যদি আপনি যে বলছেন যে সেই সময়ে কেন 5ই আগস্টে কি হয়েছিল, সেটা সেনাপ্রধান একদম স্পষ্ট করে ওনার ব্যাখ্যা ওনার জন্য তৈরি আছে। একইভাবে আপনি যে ইয়ার কথা বলেন গোপালগঞ্জ, সেখানে যে জেনারেল অফিসার কমান্ডিং বা যার কমান্ডিং অফিসার, তার কাছে সেটার ব্যাখ্যা আছে। তো সেই সব ব্যাখ্যাগুলি যেটা আমি আরেকজনের পক্ষ হয়ে সেই ব্যাখ্যাটা দিতে পারবো, এটা সম্ভব না, এটা অসম্ভব। কিন্তু আইনের ফর্মুলায় তো ফেলা যায়, একটা না, গ্রামারের মধ্যে তো ফেলা আইনের যায়। আইনের ফেলা যায়, আইনের ফেলা যায়। আইনের সেখানে বলা আছে, যেমন ধরেন আপনি তাৎক্ষণিক কিছু জিনিস আছে, যেমন সেলফ ডিফেন্স একটা কথা আছে আইনে, আপনি সেটা দিলে অনেক কিছুকে আপনি ফেলে দিতে পারবেন। সেলফ ডিফেন্স আপনি যখন যে কোনো মুহূর্তে আপনি সেলফ ডিফেন্স দিয়ে আপনি আইনের হাত থেকে পরিত্রাণ পেতে পারেন, বাট ইউ হ্যাভ টু প্রুভ, কন্ডিশন ইজ দ্যাট ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইট ওয়াজ দ্য অ্যাকশন ওয়াজ টেকেন টু হ্যাভ দ্য সেলফ ডিফেন্স। এখন আমি কেমনে বলবো যে এটা সেলফ ডিফেন্সের জন্য নেওয়া হয়েছিল কিনা, না সেলফ ডিফেন্সের জন্য না নেওয়া হয়। তো এটা ব্যক্তি যিনি ওখানে থাকবেন বা যিনি জড়িত, তিনি যদি ব্যাখ্যা দিতে পারেন সন্তুষ্টিমূলক যে এটা সেলফ ডিফেন্সের জন্য করা হয়েছে। হ্যাঁ, সেগুলো আমাদের জানতে অপেক্ষা করতে হবে, জি ট্রু, জি, কারণ অনেক কিছু অজানা, এত বেশি এত বেশি কিছু অজানা। কিন্তু এই যে ধরেন সেনাবাহিনীকে একটা সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিল, হ্যাঁ, একটা প্রশ্নের মধ্যে ফেলে দিল, নিশ্চয়ই সরকারের পেছনে আরো অনেক, ধরেন আমরা 111 এর সরকারের কথা জানি, যেটি সেনা সমর্থিত সরকার ছিল, ফলে সরকারের উপর সেনাবাহিনীর অনেক বেশি প্রভাব ছিল। এই সরকার কমপ্লিটলি সেনাবাহিনীর সমর্থিত নয়, এটুকু আমরা বুঝতে পারি। তো সেটা যদি হয়ে থাকে, তাহলে এই সরকার এবং সেনাবাহিনী যখন মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাহলে সরকারের পেছনে এটা এটা আমি আমি একবার আরেকটু বলি, এই যে আপনি এটা একদম মুখোমুখি সরকার আর সেনাবাহিনী মুখোমুখি দাঁড়ানো, এটা এটা হাইলি অবজেকশন। সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি, এটা যতক্ষণ মুখোমুখি আমরা এমন কোন এখন পর্যন্ত আপনি দৃশ্য দেখছেন না। অবশ্যই দৃশ্য দেখছি, অবশ্যই দৃশ্য দেখছি, অবশ্যই দৃশ্য দেখছি। আমরা দেখেছি সেনাপ্রধান প্রধান বিচারপতির কাছে গেছেন, সেনাপ্রধান প্রধান উপদেষ্টার কাছে গেছেন, সেনাপ্রধান এই যে একটু একটু বলি আপনাকে আমি, উনি কি বিষয়ে ঘুরেছেন, কিন্তু তিনি তার কর্মকর্তাদের রক্ষা করতে পারেন। এটা তো না 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 না, আমি একটু একটু বলি, এটার যে আপনাকে স্পষ্ট করতে হবে কতগুলো জিনিস। আপনি হয়তো একটা সুইপিং একটা রিমার্কস আপনি করলেন যে প্রধান সেনা বিচারপতির কাছে, উনি প্রধান বিচারপতির কাছে কেন গেছেন এটা আমি তো জানি না, আপনি জানেন? জানলে আপনি বলেন। শুনেন একটা সুইপিং রিমার্কস, এই যে আপনি যদি বলেন যে কেন সুইপিং রিমার্কস করছি না, আমি একটু বলি না তা আপনাকে, আপনি বলেন যে উনি প্রধান বিচারপতির কাছে কেন গেছেন, আপনি কি জানেন? যদি জানলে তাহলে আপনি বলেন, আমাকে প্রশ্ন না করে। আপনি রাষ্ট্রপতির কাছে উনি গেছেন, উনি কেন গেছেন? উনি, আমি যদি জানতাম তাহলে আমি বলতাম যে হ্যাঁ রাষ্ট্রপতি এই কথা। উনি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে 2-3 বার গেছেন। এখন উনি কেন গেছেন যদি জানলে তো আমি ফটাফট 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 বলতাম। আপনি যদি জানেন তাহলে আপনি বলেন, তাহলে আমরা শুনি এখন কেন গেছিলেন। না দেখুন, মানে আমি বলেন, সত্যি বলতেছি, আপনি তো জানতে পারেন। সাংবাদিকদের ইনকুইজিটিভ জার্নালিজম কি, সাংবাদিকের অনুসন্ধানী সাংবাদিকতা হচ্ছে এটা বের করে নেওয়া। আপনার তো প্রধান উপদেষ্টার অফিসে অনেকের সাথে লিঙ্ক থাকার কথা, যেহেতু আপনি 35 বছর ধরে সাংবাদিকতা করেন, তাইলে সেখান থেকে আপনি কারা কানাঘুষে কি হচ্ছে, যেমন হোয়াইট হাউস থেকে বেরোয়ার আগেই দেখি কি আমি ওখানে সংবাদদাতা দাঁড়িয়ে বর্ণনা দিচ্ছে, সে এই কথা বলছে, এই কথা বলছে, এই কথা বলছে, এবং সোর্সে সে ডিসক্লোজ করে। আমি আপনাকে পরিষ্কার করে বলি, আমাদের একজন সাংবাদিককে আজ পর্যন্ত দেখলাম না যে যে কি কথা হয়েছে এই কথাটা আমাদেরকে জানানো। তো আমাদেরকে খালি প্রশ্ন করে ব্যতিব্যস্ত করা, যেটা যে জানে না। আমার যদি সাংবাদিকতার কাজ হইতো, আমি ওই প্রধান উপদেষ্টার অফিসে না, আপনি দোষারোপ করলে হবে না, কারণ প্রধান উপদেষ্টার অফিসে আমি 3টা সোর্স রাখতাম, ওখান থেকে বের করে নিতাম কি কি আলাপ হচ্ছে। আপনি রাষ্ট্রপতির ওখানে তার 2-1টা লোকরে বলে রাখতাম যে ভাই
তুই যে চা খাওয়াতে যাস তখন ওরা কি বলে, একটু খালি বাইরে হয়ে আমার একটা সোতা দিবি, কবুতরের পায়ে বেঁধে দিবি, আমার কাছে কবুতর এসে দানাই দিবে, তুই কোনো বিপদেও থাকবি না। আগের কবুতর এখনো দেখতেছি, আমি এখন বসে বসে সুলতান সালাউদ্দিন দেখছি প্রতি মুহূর্তে কবুতর উড়াউড়ি করতেছে বার্তা নিয়ে। তো আপনারা তো সেরকম 2-4টা কবুতর রাখতে পারেন নাই, খালি বাইরে বসে 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 নিরাপদ নিশ্চয়তা কে দিবে বলেন? এই যে ধরেন সব মানুষকে ধরে ধরে নিয়ে জেলে পুরে দিচ্ছে। নো, কই আপনি সেনাপ্রধান এই যে আজকের কথাটাই তো বলতে পারলেন না, এই যে আইএসপিআর কি দিল বা তাদের কি অ্যাটাচ করলো না ইয়ে করলো, এই কথাটা তো আপনার একজন সাংবাদিক এখনো পর্যন্ত বলতে পারেন। এটা তো ব্রিফিং করে দিয়েছে, এটা তো বাংলাদেশের ব্রিফের পরে তো আপনি বলবেন তারে 5বার জিজ্ঞেস করবেন। নো, তাকে জিজ্ঞেস, তাকে তো দরকার নেই, সে তো কখনো বলবে নাকি আমার পেটের কি আছে, আমি কখনো বলবো না। কিন্তু আমার পরিবারে আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর সাথে আমি কি আলাপ করে বাংলাদেশে কোন সাংবাদিকের ঘাড়ে 2টা মাথা আছে, তাও আবার এই মুহূর্তে দাঁড়িয়ে বলবে কেন আপনি, আমি তো ফাইন্যান্সিয়াল সরি এই যে নিউ এজ পত্রিকার নুরুল কবির, উনি তো প্রথমেই বলছেন আমার সামনে, আমি দেখলাম, আমি আই স্যালিউট হিম, উনি প্রধান উপদেষ্টাকে বলতেছেন প্রথমেই, আচ্ছা আপনি তো আপনার অ্যাপয়েন্টমেন্ট তো প্রধান উপদেষ্টা, বলে জি, বলে আপনি কাকে উপদেশ দেন, হা করে আছে, কোনো কথাই দিতে পারতেছে না, মুখের উপর বলছে আপনি কাকে উপদেশ দেন বলেন, আমি একটা বলি কাকে উপদেশ দেন, তো আপনি প্রধান উপদেষ্টা, এটা বলে আমি তো এই পদটা নেওয়ার সময় এরকম চিন্তা করিনি, বলে আপনি চিন্তা না করে একটা পদ গ্রহণ করে ফেললেন। তাহলে এই যে কথার মধ্যে কথা চলে আসে, যেমন আপনি মানব জমিনের ওই যে কি বলে আপনার সম্পাদক মতিউর রহমান, উনি তো বের করলেন যে কোথায় শেখ হাসিনার কোথায় রেজিগনেশন লেটার, রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করলেন, রাষ্ট্রপতি আমার কাছে নাই, তার রাষ্ট্রপতি আমার কাছে ক্যাবিনেট সেক্রেটারি আসছিল, ক্যাবিনেট সেক্রেটারি আমার কাছে চাইছে যে স্যার আমার দেন, আমি বিপদে পড়বো, বলে আমার কাছে নাই, তোমার কাছে কোত্থেকে দিব। তো এই যে শুরু হলো, তাহলে তো তথ্য বের হয়। এখন কথা হচ্ছে আপনি হাউ ইনকুইজিটিভ ইউ আর। আমরা তো সাধারণ মানুষ, আমরা রাস্তাঘাটে থাকি, বাড়িতে ঘুমাই, খাই দাই, এদিকে ওদিকে যাই, এটা আমার কাজ না। সাংবাদিকদের কাজ হলো তথ্য উপাত্ত বের করে এনে জাতিকে জানানো। এখন আমি যেটা জানি না, আমাকে সেটা প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন না, তো এটাই তো মুসিবত। এটা ট্রু। এখন আপনার কাছ থেকে আমি কিছু বিশ্লেষণই চাই, একদম মানে সত্যি কথা বলতে কি, এখন যত রকম কথা শুনতে পাই, যত রকম পাই, এগুলি যদি বলতে যাই, কোনটা যে সত্য রিকনফার্ম করার মতো কোনো জায়গা নাই আসলে। এআই এর নাম শুনছেন তো? এআই তো জানেন, এআই কে দিয়ে 72,000 এই ইউটিউবে 10টা 20টা যদি দেখেন, তার মধ্যে 19টা হচ্ছে ভুয়া। রাইট, সেই জন্য একটা কথা বলে ফেললে তো আর হয় না, তো যারা বলতে পারে তারা বলতে পারে, আমি তো আর বলতে পারি না, ইউনো। সো মানে সে কারণে আপনাদের কাছে একটু আইনি ব্যাখ্যা, এগুলি বিশ্লেষণটাই জানতে চাই, কারণ রিকনফার্ম করার মতো কোনো অবস্থা আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশে নাই। যেমন ধরেন একটা প্রশ্ন খুব আসছে, যে অনেকেই বলছেন যে যেহেতু মানে সেনাবাহিনী রাখাইন করিডোর দিতে রাজি হয়নি, সে কারণে তাদের এখন শাস্তি দেওয়া হচ্ছে। না, দ্যাট ইজ নট ট্রু। এটা হলে ধরেন এটাতে আপনি জানেন না, আপনি বলতেছেন আমার কাছে তথ্য নাই, কিন্তু আপনি আবার বলে দিচ্ছেন দ্যাট ইজ নট ট্রু। সো না, কেন বলি না, এটা আমি রেশনালি বলতেছি, আমি রাইট। আমি যেহেতু আমি শুধু রাখাইন স্টেট না, রাখাইন স্টেট আমি 4.5 বছর আমার জীবন কেটেছে, আই ওয়াজ দ্য হেড অফ দ্য মিশন। সুতরাং আর দ্বিতীয়ত আমি এইসব ব্যাপারে আমার অতি আগ্রহ আছে, এবং এটার উপরে মিয়ানমারের উপরে রোহিঙ্গাদের উপর আমার যে বই প্রথমবার পাবলিশ করেছে প্রথমা পাবলিকেশন থেকে, সেটা ইট ইজ ওয়ান অফ দা, আমি বলবো যে অথেন্টিক বুক অন মিয়ানমার অ্যাফেয়ার্স আর রোহিঙ্গা অ্যাফেয়ার্স এর উপর। সেই সূত্রে এই জিনিসগুলোর প্রতি আমার যথেষ্ট দৃষ্টি আছে, এবং আমি এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলে আমি রোহিঙ্গা ইস্যু নিয়ে, ওটা আমার স্পেশালাইজ সেক্টর এটা, এবং ধরেন ইনসার্জেন্সি, কাউন্টার ইনসার্জেন্সি যেটা, আর জিও স্ট্র্যাটেজি নিয়ে এখন ইদানিং কিছু পড়ালেখা করিডোরে, যেহেতু কাউরে খুঁজে না পাইলে আমারে ফোন করে, আমি কিছু কথাবার্তা বলি এর ভিতরে। সেই দৃষ্টিকোণ থেকে আমি যেটা জানি সেটা হচ্ছে এইটা নিয়ে আর্মির সাথে খুব বেশি, যে আর্মিকে কাউকে এখানে এটাকে জড়াজড়ি করা, এটা টানাটানি করা, হেস্টাহেস্টি করা, এটার মধ্যে হয় নাই। কারণ এই কারণে আমি বলি, যেমন হাই লেভেলের মিটিং হয়েছে কক্সবাজারে, বিশাল একটা আয়োজন হয়েছে, তারপরে আপনার বলেছেন নো ব্লাডি করিডোর, তো হয় নাই করিডোর, সেজন্য তাদেরকে এখন শাস্তি দেওয়া হচ্ছে না। এটা তো আপনি অ্যাজিউম করতেছেন, সেখানে কোনো না, বলছি বিভিন্ন জায়গা থেকে খবর যেগুলো পাই,
না, কনসিকুয়েন্সেস। না। এইটা আমি বারবার না করতেছি এই কারণে জি, যে সেটাকে আপনি একবারেই এখানে রিলেট করে প্রতিশোধ স্পৃহা আর মতো কোনো কিছু ঘটনা ঘটছে বলে আমার মনে হয় না। কারণ যারা এই ধরনের প্রতিশোধ পরায়ণ হবেন বা যেসব শক্তির কারণে করিডোর বেশি চাপাচাপি হয়েছে, তারা কিন্তু যাদের এখন এইভাবে বলা হচ্ছে সেনাবাহিনীর উপর তাদের এমন কোনো আক্রোশ থাকার কোনো কারণ ঘটেছে বলে আমার কখনো মনে হয় না, জি, এখনো মনে হচ্ছে না। জি, সেজন্য আমি বলছি আরেকটা বুঝতে জিনিস পেরেছি। আরেকটা জিনিস আপনি বলছেন যে সেটা হচ্ছে যে আপনার এই যে আহ, আহ, নানা ধরনের কানাঘুষা এটা সেটা করিডোর নিয়ে হচ্ছে বা এটা নিয়ে বন্দর নিয়ে বা আর কি আরেকটা কি জিনিস আপনি বলছিলেন যে যেটা নিয়ে হয়তো পরস্পরের এখানে মুখোমুখির থেকেও এখানে হয়ে গেছে কি, আমি আপনাকে বলি যেটা ধরেন এক সময় রাজনৈতিক অনেক ব্যক্তিত্ব মনে করতে পারেন বা অনেক ধরেন যারা আছে বিভিন্নভাবে হয়তো এফেক্টেড যারা হয়েছে তারা মনে করতে পারেন যে ওই তখন ডিজিএফআই ডিজি থাকাতেই আমার উদয় ঘটনা ঘটেছে। এই ধরনের থেকেও অনেকে অনেক মন্তব্য করছেন, বিবৃতি দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আসলে সেটাও যে এখানের সাথে রিলেটেড কিনা এটা শেষ পর্যন্ত সাক্ষী যখন দাঁড়াবে, কি সাক্ষ্য দিচ্ছে, কে সাক্ষ্য দিচ্ছে, তখন কিন্তু বোঝা যাবে যে না তারা দেখুন, এটা করেছে কিনা। জি। জি, দেখুন আজকে কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একটা বিবৃতি দিয়েছেন। আমার কিন্তু 5 মিনিট পরে বন্ধ হবে, আমার ব্যাটারি গেছে শেষ। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি আপনাকে। জি জি জি। শফিকুল আলম একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে সেনা কর্মকর্তাদের মানে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি, সে করা হবে না, হচ্ছে না, বিচারের মুখোমুখি হবে না, সেই নিশ্চয়তা তিনি দিচ্ছেন। এখন তাহলে এই যে তাহলে এতক্ষণ আপনি আমার এতগুলি প্রশ্ন কেন করে সময় নষ্ট করলেন? না, আমার কথা শুনেন, না আগে না, শুরুতেই বলে দিলে হতো। আমরা তো জানি এগুলো হচ্ছে। দেখুন, এটা আমি জানি না। আপনি যদি শুরুতেই কথাটা বলতেন তাহলে আমাদের এই পুরো আলোচনাটাই তো এখন হয়ে গেল মানে খামাকা আলোচনা। খামোখা না, রাইট? জি। কিন্তু ঘটনা তো ঘটছে। তাহলে না সরকারটা কে চালাচ্ছে? এই ক্যাঙ্গারু কোর্ট, এই যে না মানবতা বিরোধী অপরাধের যে কোর্ট, এই আইসিসি কথাটা কোর্ট। একটু আগে আমাকে যদি শুরুতেই বলতেন যে এরকম আমাদের প্রধান কি বলে তথ্য কর্মকর্তা প্রেস সচিব উনি বলেছেন, তাহলে তো এই সূত্রে আলোচনা না করে অনেক ভালো ভালো জিনিস ছিল আপনার, আমি অনেক জিনিস আলোচনা করতে পারতাম আপনার সাথে। এটা ও মাই খামাকা গড, কি আলোচনা বলেন? তাইলে কে সত্য কথা আমাকে বলছে বলুন তো? আপনার না। উনি যা বলেছেন, করা হলো যে উনি যেটা হেফাজতে বলেছেন, নেওয়া হয়েছে। উনি ভাই, ভাই, প্রধান প্রধান যে প্রেস সচিব যেটা বলেছেন তার উপরে কোনো সত্য নাই। ওকে, তার উপরে যদি কোনো সত্য নাই তাহলে আইএসপি আর মিথ্যা কথা বলছে। আইএসপিআর মিথ্যা কথা বলে না। আইএসপিআর যখন আগে বলছিল যে এটা করা ঠিক আছে, আইএসপিআর বলছে ঠিক আছে, আমাদের একটা বিবৃতি দিয়ে রাখছি আমরা। আইএসপিআর আর্মি এখনো তো এক সময় আপনার যদি এটা মনে থাকে যে কারা সেনানিবাসে ছিল, কেন নাম দেওয়া হচ্ছে না, কেন তাদের আশ্রয় দেওয়া হলো, এখন যখন দেওয়া হলো দেখা গেল যে 5ই আগস্টের পরে 6 না 7ই আগস্টে লিস্টটা স্টেশন কোয়ার্টার থেকে সাইন করে হোমকে পাঠিয়ে দিয়ে রাখা হয়েছে। এখন তো সেখানে বড়সড় সংকট হয়ে গেল। এখন দেখা গেল যে প্রধান বিচারপতি, দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সব সেনানিবাসে তখন আশ্রিত ছিল। এখন যাবেন কোথায়? তাইলে বাস, তাহলে আমার বন্ধ হয়েছে লাল, কিন্তু সিগন্যাল দিচ্ছে ম্যাডাম। না ঠিক আছে, অবসরপ্রাপ্ত দোয়া করবেন তাহলে। মোহাম্মদ এমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক যেই পরিস্থিতি অনেক তর্ক হলো আপনার সাথে। আপনি আমাকে আর 1 মিনিটের মধ্যে একটু শেষ করে দেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, একটা প্রেডিকশন আমাকে অ্যাটলিস্ট দেন, কারণ মানুষ খুব অস্থির হয়ে আছে, জানতে যাচ্ছে যে কি হচ্ছে এবং সবাই খুব অন্ধকারে। ভবিষ্যতে নির্বাচন হতে যাচ্ছে। আর আমার সেনা কর্মকর্তাদের কি হবে আপনাদের? ওটা তো অলরেডি আমি তথ্য প্রেস সচিবের উপরে আমার কোনো বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা নেই। আচ্ছা, উনি যা নির্বাচন বলেছেন হতে যাচ্ছে, সেটা কি জাতীয় নির্বাচন নাকি গণভোট? না, জাতীয় নির্বাচন, গণভোট বলে কোনো জিনিস হবে না এই দেশে। ওকে, তাহলে কি মেটিকুলাস ডিজাইনে সেটি এর মধ্যে নির্ধারিত হয়ে গেছে যে জামাত ক্ষমতায় আসবে? না, মেটিকুলাস ডিজাইন কি এটাই যদি জানতাম তাহলে তো ওইটার উপরে ব্যাখ্যা দিতে পারতাম অনেকক্ষণ, আপনার সাথে 1 ঘন্টা আলোচনা করতে পারতাম। ওই ডিজাইনটাই আমি এখন বাজ করতে পারি নাই, সত্যি বলতেছি। জি থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য।